আগস্ট 1963 রাতের অন্ধকারে রয়্যাল মেইলের একটি ট্রেন গ্লাসগো থেকে লন্ডনের দিকে যাচ্ছে। এই ট্রেনের একটি বগিতে পাউন্ড দিয়ে ভরা অনেকগুলো ব্যাগ ছিল, যার মূল্য বর্তমানে হিসেব করলে 67 মিলিয়ন পাউন্ড, যা প্রায় 1000 কোটি টাকারও বেশি। অবাক করার মতো একটি সংখ্যা, তাই না? সেই ট্রেনের চালক জ্যাক মিলস রাতের অন্ধকারে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই একটি ক্রসিংয়ে রেড সিগন্যাল জ্বলে ওঠে। ড্রাইভারের জন্য এটি একটি অস্বাভাবিক বিষয় ছিল, কারণ এই সময় এই স্থানে রেড সিগন্যাল ওঠার কোনো যৌক্তিকতাই ছিল না। তার সত্ত্বেও চালক জ্যাক মিলস তখনই ব্রেক চেপে নির্জন পথেই ট্রেনটি থামিয়ে দেন। কিছুক্ষণের জন্য চারদিক নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু এই নীরবতার পেছনেই লুকিয়ে ছিল এক মাস্টার প্ল্যান, যা শতাব্দীর সর্ববৃহৎ ডাকাতিকে বাস্তবায়িত করতে যাচ্ছিল, দ্য গ্রেট ট্রেন রবারি, যে গল্পে পুরো ট্রেনকেই ছিনতাই করে নেওয়া হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ঘটনাটি সিনেমার কাহিনীর মতো হলেও বাস্তব জীবনে ডাকাতরা একটি রোমাঞ্চকর ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ব্রিটেন সরকারের ট্রেন থেকে লক্ষ লক্ষ পাউন্ড লুট করে নেয়, তাও আবার একটি গুলিও না চালিয়ে। সবকিছু শুরু হয় ট্রেন রবারির কয়েক মাস আগে, যখন লন্ডনের বেশ কয়েকজন আলোচিত অপরাধী এক নতুন অপকর্ম সাধনের লক্ষ্যে একত্রিত হয়। তার কয়েকজন সঙ্গীকে নিয়ে এক নজিরবিহীন ডাকাতির ছক আঁকতে শুরু করেন। তার কাছে ব্রিটেনের ন্যাশনাল পোস্ট সার্ভিস রয়্যাল মেইলের একটি অত্যন্ত গোপনীয় তথ্য ছিল। ওই তথ্যটি তাকে রয়্যাল মেইলের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা দিয়েছিলেন, যার নাম আজও কারো জানা নেই। বন্ধুরা, তথ্যটি ছিল গ্লাসগো থেকে লন্ডনগামী ট্রেনে একটি বিশেষ বগি থাকে, যাকে হাই ভ্যালু প্যাকেজ বা HVP বলা হয়। এতে একটি বিশেষ দিনে বিপুল পরিমাণ নগদ অর্থ পাঠানো হবে এবং তাদের সেই বগিটি লুট করতে হবে। ব্রুস রেনল্ডস ও তার সহযোগীরা খুব নামকরা অপরাধী হলেও ট্রেন ডাকাতি করার কোনো পূর্ব অভিজ্ঞতা তাদের ছিল না। তাই তারা লন্ডনেরই আরেকটি গ্যাংকে এই পরিকল্পনায় যুক্ত করেন, যাদের ট্রেন ডাকাতির পূর্ব অভিজ্ঞতা ছিল। কুখ্যাত এই গ্যাংটি সাউথ কোস্ট রেইডার্স নামে পরিচিত ছিল। ধীরে ধীরে তাদের দলের পরিধি বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত এই প্ল্যানে 15 জনেরও বেশি মানুষ যুক্ত হয়। তারা সিদ্ধান্ত নেন কোনো প্রকার গুলি না চালিয়েই এই সরকারি ট্রেনটি লুট করবেন। তবে এটি কোনো সাধারণ ডাকাতি ছিল না বন্ধুরা, যে হুট করে ট্রেন থামিয়ে লুট করে নেওয়া হয়ে যাবে। এর জন্য কয়েক মাস ধরে গভীর পরিকল্পনা করা হয়। 7 আগস্ট 1963 সন্ধ্যা 6:50 ট্রেনটি গ্লাসগো সেন্ট্রাল স্টেশন থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন সকাল 4টায় লন্ডনের হিউস্টন রেলওয়ে স্টেশনে এটি পৌঁছানোর কথা ছিল। এই ট্রেনে মোট 12টি বগি ছিল এবং মেইল, লেটার ও পার্সেল বাছাই করার জন্য 72 জন পোস্ট অফিস কর্মী কর্মরত ছিলেন। এই ট্রেনটি মূলত বিভিন্ন শহরে মেইল ও পার্সেল পৌঁছে দেওয়ার জন্যই চালানো। সে কারণে এটি থামানো ছাড়াই বিভিন্ন স্টেশনে পার্সেল ফেলে যেত। কোনো স্টেশনে এলে সেখানকার স্থানীয় পোস্ট অফিস কর্মীরা একটি স্পেশাল এলিভেটেড রেক্সে মেইলের ব্যাগগুলো ঝুলিয়ে রাখতেন। ট্রেন যখন প্ল্যাটফর্ম অতিক্রম করত, তখন গতি কিছুটা কমিয়ে দেয়া হতো এবং ভেতরে থাকা কর্মীরা একটি জালের সাহায্যে সেই ব্যাগগুলো ধরে ফেলতেন। একইভাবে যেসব পার্সেল সে স্টেশনে নামাতে হতো, চলন্ত ট্রেন থেকেই প্ল্যাটফর্মে সেগুলোর ব্যাগ ফেলে দেয়া হতো। এই প্রক্রিয়ার মাধ্যমে ট্রেন না থামিয়েই বিভিন্ন স্টেশনে মেইল ও পার্সেল ডিস্ট্রিবিউট করা হতো। আর যে বগিতে ডাকাতি হতে যাচ্ছিল বন্ধুরা, সেটি তখন পর্যন্ত ট্রেনের সাথে যুক্তই ছিল না। সেই বগিটি নেন ভ্যালি রেলওয়ে স্টেশনে সুরক্ষিত অবস্থায় পার্ক করা ছিল। বন্ধুরা, এই বগিটিকে হাই ভ্যালু প্যাকেজেস বলা হতো, কারণ এতে বিপুল পরিমাণে নগদ টাকা থাকতো, যা মানুষ তখনকার দিনে এক শহর থেকে অন্য শহরে মানি অর্ডারের মাধ্যমে পাঠাতো। 1960 সালে, অর্থাৎ এই ঘটনার 3 বছর আগে, পোস্ট অফিস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ আইভি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে HVP বগিগুলোতে অ্যালার্ম সিস্টেম লাগানোর নির্দেশ দেয়। 1961 সালের মধ্যে 3টি HVP বগিতে অ্যালার্ম সিস্টেম বসানো হয় এবং অ্যালার্মহীন পুরনো বগিগুলোকে রিজার্ভ হিসেবে রেখে দেয়া হয়। কিন্তু ডাকাতির দিনটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে। সেদিন নিরাপত্তা অ্যালার্মযুক্ত HVP
বগিগুলো আউট অফ সার্ভিস ছিল। এর ফলে বাধ্য হয়ে M30204M নম্বরের একটি রিজার্ভ বগি ব্যবহার করা হয়, যেটিতে কোনো সিকিউরিটি অ্যালার্ম ছিল না। আর ডাকাতদের এই গোপন তথ্যটি দিয়েছিল রয়্যাল মেইলের একজন সিনিয়র অফিসার। গ্লাসগো থেকে আসা ট্রেনটি যখন নেন ভ্যালি রেলওয়ে স্টেশনে পৌঁছায় বন্ধুরা, তখন রেলওয়ে কর্মীরা HVP বগিটিকে ইঞ্জিনের ঠিক পেছনে দ্বিতীয় নম্বর বগি হিসেবে যুক্ত করে দেন। এটি ছিল ডাকাতদের পাওয়া প্রথম গোপন তথ্য। তবে দ্বিতীয় তথ্য ছিল এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সাধারণ দিনে HVP বগিতে প্রায় 3 লক্ষ পাউন্ডের মতো টাকা থাকতো, কিন্তু আগের সপ্তাহটি ব্যাংক ছুটির উইকেন্ড হওয়ার কারণে ডাকাতির দিনটিতে সেখানে প্রায় 3 মিলিয়ন পাউন্ড নগদ অর্থ বিদ্যমান ছিল। আর এটি ছিল দ্বিতীয় গোপন তথ্য। অর্থাৎ সেদিন যে কাকতালীয় ঘটনাগুলো ঘটেছিল তা হয়তো বহু বছরে একবার ঘটে। একদিকে 12 গুণ বেশি অর্থ পাঠানো হচ্ছিল, আর অন্যদিকে কাকতালীয়ভাবে অ্যালার্মযুক্ত বগিটি নষ্ট ছিল। কিন্তু ডাকাতদের কাছে এটি কোনো কাকতালীয় বিষয় ছিল না। তারা এই বিশেষ দিনটির জন্যই মাসের পর মাস ধরে পরিকল্পনা করছিলেন। পরিশেষে HVP বগি সহ ট্রেনটি নেন ভ্যালি স্টেশন থেকে রওনা হয়। তখন গভীর রাত, আর 58 বছর বয়সী ট্রেন ড্রাইভার জ্যাক মিলস দ্রুত গতিতে গন্তব্যের দিকে ট্রেনটি চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে ডাকাত দল রেল লাইনের পাশে ঝোপঝাড়ে ওত পেতে বসেছিলেন। তাদের পরিকল্পনা ছিল একদম নিখুঁত। 8 অগস্ট 1963 রাত আনুমানিক 3টার মতো ডাকাত দলের এক সদস্য সিয়ার্স ক্রসিং এর সিগন্যালে কারসাজি শুরু করে। সে গ্রিন লাইটটিকে ঢেকে দেওয়ার জন্য সেটির সামনে একটি গ্লাভস আটকে দেয় এবং রেড লাইটটি জ্বালানোর জন্য একটি ব্যাটারি ব্যবহার করে। এরপরই সবাই লুকিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। ট্রেনটি যখন সিয়ার্স ক্রসিং এর কাছাকাছি পৌঁছয়, তখন ড্রাইভার রেড সিগন্যাল দেখে বেশ অবাক হন, কারণ সাধারণত এই ক্রসিং এ কোনো ট্রেন থামানো হতো না, বিশেষ করে রয়্যাল মেইলের ট্রেন। তবুও জ্যাক মিলস ব্রেক চেপে ঠিক সিগন্যালের সামনে ট্রেনটি থামিয়ে দেন। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধতায় ছেয়ে যায়। ইতিমধ্যে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার নিচে নামেন, যেন লাইনের পাশে থাকা টেলিফোনের সাহায্যে সিগন্যাল ম্যানের সাথে যোগাযোগ করা যায়। কিন্তু তিনি যখন টেলিফোনটি তুলেন, তখন সে বুঝতে পারেন যে এই টেলিফোনের তার কাটা রয়েছে, যা ডাকাতদের পরিকল্পনারই একটি অংশ ছিল। অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার ঘুরে আবার ইঞ্জিনের দিকে ফিরে যাওয়ার আগেই ঝোপ থেকে ডাকাতরা বেরিয়ে এসে তাকে অ্যাটাক করে। কয়েকজন ডাকাত ইঞ্জিনের দুপাশ দিয়ে ওপরে উঠে পড়ে এবং ড্রাইভারকে অ্যাটাক করার চেষ্টা করে। জ্যাক মিলস বাধা দেওয়ার চেষ্টা করলে এক ডাকাত তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে, আর ড্রাইভার সাথে সাথেই সেন্সলেস হয়ে যান। বন্ধুরা, ডাকাতরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছিল। ট্রেনে যখন এই তোলপাড় চলছিল, ঠিক সেই মুহূর্তে দলের অন্য সদস্যরা ইঞ্জিন ও এর পেছনের 2টি বগিকে বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাদের পরিকল্পনা ছিল ট্রেনটিকে সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু কোথায়? বন্ধুরা, সিয়ার্স ক্রসিং থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ছিল ব্রাইডগো ব্রিজ, আর সেখানেই দাঁড়িয়ে ছিল ডাকাতদের ট্রাক। তারা নিজেদের সাথে এক অবসরপ্রাপ্ত রেলওয়ে ড্রাইভারকেও নিয়ে এসেছিলেন, যার কাজই ছিল ট্রেনটিকে ব্রাইডগো ব্রিজ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া। এ পর্যন্ত সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু এবার ডাকাতদের প্রথম বিপদের মুখোমুখি হতে হয়। তাদের সঙ্গে আসা ড্রাইভারটি এই নতুন ইঞ্জিনের কন্ট্রোল প্যানেল দেখেই ঘাবড়ে যান, কারণ তিনি আগে কখনোই এ ধরনের ইঞ্জিন চালাননি। বাধ্য হয়ে ডাকাতরা জ্যাক মিলসের সেন্স ফেরানোর চেষ্টা করে এবং তাকে বাধ্য করে ট্রেনটিকে 1 কিলোমিটার দূরে ব্রাইডগো ব্রিজে নিয়ে যেতে। এবার ইঞ্জিন ও 2টি বগি আবার চলতে শুরু করে এবং 1 কিলোমিটার দূরে ব্রাইডগো ব্রিজে গিয়ে থামানো হয়। ঠিক এই সময় ট্রেনের বাকি বগিগুলো যা পেছনে রয়ে গেছে, সেখানে থাকা কর্মীরা বুঝতেই পারেননি যে ট্রেনটি কেন থেমেছে বা আসলে কি ঘটছে। ব্রাইডগো ব্রিজে পৌঁছে ডাকাতরা HVP বগির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে 5 জন কর্মীকে বেশ আঘাত করে এবং হাত মুখ শক্ত করে বেঁধে মেঝেতে ফেলে রেখে তাদের কাজ শুরু করে। বন্ধুরা, HVP বগিতে নগদ টাকায় ঠাসা মোট 128টি বস্তা ছিল এবং 10 শিলিং এর নোট ছিল, যার মোট ওজন ছিল প্রায় 2.5 টন। ট্রেনটি ছিল ব্রিজের উপর।
আর নিচে রাস্তায় দাঁড় করানো ছিল ট্রাক। ডাকাতদের পরিকল্পনা অনুযায়ী তাদের হাতে সময় ছিল মাত্র 15 মিনিট। তাই তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হিউম্যান চেইন তৈরি করে এবং একে একে 128টি বস্তার মধ্যে 120টি বস্তা ট্রাকে তুলে ফেলে। সময় স্বল্পতার কারণে বাকি 8টি বস্তা তারা সেখানেই ফেলে রেখে যায়। তাদের পরিকল্পনা শতভাগ সফল হয়েছিল বন্ধুরা, কিন্তু শেষ মুহূর্তে একটি মাত্র ভুল হয়ে যায়, যা পরবর্তীতে তাদের ধরিয়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। যাওয়ার সময় এক ডাকাত বাধা অবস্থায় থাকা কর্মীদের বলে যায় 30 মিনিট পর্যন্ত এখান থেকে ওঠার চেষ্টা করবে না, নইলে প্রাণ যাবে। বন্ধুরা, ডাকাতদের কাছে একটি অস্টিন লোডস্টার ট্রাক ছিল, যেটাতে সব ক্যাশ লোড করা হয় এবং তাদের সাথে 2টি ল্যান্ড রোভার গাড়িও ছিল। পুলিশকে বিভ্রান্ত করার জন্য এই গাড়িগুলোতে তারা একই নাম্বার প্লেট BMG 7578 ব্যবহার করেছিল। ডাকাতির শেষে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। প্রায় 45 মিনিটের ড্রাইভিং শেষে রাত 4:30 তারা নিজেদের আস্তানায় পৌঁছায়, যা ঘটনাস্থল থেকে প্রায় 43 কিলোমিটার দূরে ওকলি নামক একটি গ্রামের কাছে অবস্থিত ছিল। এই পুরো সময়টাতে তারা VHF রেডিওর মাধ্যমে পুলিশের বার্তার উপর নজর রাখছিল, যা তাদের পালাতে বেশ সাহায্য করে। ঠিক যে মুহূর্তে তারা আস্তানায় পৌঁছায়, পুলিশও ঠিক সেই মুহূর্তেই এই ডাকাতির খবর পেয়ে যায়। ডাকাতরা তখন অত্যন্ত আনন্দিত ছিল। আস্তানায় পৌঁছে তারা আনন্দ উল্লাস করতে থাকে, এমনকি আসল নোট দিয়ে মনোপলি খেলাও খেলে। কিন্তু তাদের এই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি বন্ধুরা। কিছুক্ষণ পরেই তারা রেডিওর মাধ্যমে জানতে পারে যে পুলিশ 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে তাদের খুঁজছে। পুলিশ এই 50 কিলোমিটারের ধারণাটি পেয়েছিল সেই ট্রেনের কর্মীদের জবানবন্দি থেকে, যাদের ডাকাতরা 8 ঘন্টা এখান থেকে উঠবে না বলে হুমকি দিয়েছিল। পুলিশ খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে 8 ঘন্টার মধ্যে ডাকাতরা 50 কিলোমিটার এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই খবর শুনে ডাকাতরা চরম আতঙ্কিত হয়ে পড়ে। আস্তানা ছেড়ে পালানোর পরিকল্পনা ছিল ডাকাতদের, যা রোববারের জন্য নির্ধারিত ছিল। তা তারা তড়িঘড়ি করে শুক্রবারে এগিয়ে আনে। বৃহস্পতিবারের দিনে তারা লুটের 2.5 মিলিয়ন পাউন্ড নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। কিছু রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের ভাগে 1.5 লক্ষ পাউন্ড করে পড়েছিল, যা সেই যুগে এক বিশাল অঙ্কের অর্থ ছিল। আজকের হিসেব অনুযায়ী প্রত্যেকের ভাগে পড়েছিল প্রায় 3.9 মিলিয়ন পাউন্ড। আর বাকি অর্থ তারা বিলিয়ে দেয় সীমিত ক্ষেত্রে যেসব সাহায্যকারী ও সহযোগীরা তাদের সাথে ছিল। শুক্রবার আসার আগেই তারা আস্তানার প্রতিটি জিনিসপত্র থেকে নিজেদের আঙ্গুলের ছাপ মুছে ফেলে এবং এক ব্যক্তিকে দায়িত্ব দেয় যেন তাদের যাওয়ার পর সে পুরো আস্তানাটিকে আগুন জ্বালিয়ে ছাই করে দেয়, যাতে পুলিশ কোনো প্রমাণ না পায়। আর সেই ব্যক্তি টাকা ঠিকই পকেটে পুরে নেয়, কিন্তু আস্তানায় আগুন না দিয়েই পালিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশ পুরো বাকিংহাম শহরে অভিযান চালাচ্ছিল। শহরের উপর হেলিকপ্টার ঘুরছিল, জায়গায় জায়গায় পুলিশের গাড়ি টহল দিচ্ছিল এবং ন্যাশনাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হচ্ছিল। পুলিশ তথ্যদাতাকে 10,000 পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণাও দেয়। এই খবরের পর ওই আস্তানার প্রতিবেশী এক ব্যক্তি সামনে আসেন এবং পুলিশকে জানান যে 8 অগস্টের সকালে ওই খামার বাড়িতে অস্বাভাবিক আনাগোনা দেখা গিয়েছিল। সন্দেহের বশে পুলিশ একটুও সময় নষ্ট না করে সেই আস্তানায় হানা দেয়। বন্ধুরা, এটি ছিল লেদার স্লেট ফার্ম হাউস, যা ডাকাতরা 3 মাস আগে ভাড়া নিয়েছিল। সেখানে পুলিশ এই ডাকাতি সংক্রান্ত অজস্র প্রমাণ পায়, যেমন খালি বস্তা, চিঠি এবং একটি ট্রাক, যেটিতে তড়িঘড়ি করে হলুদ রং করা হয়েছিল। ডাকাতরা সেখান থেকে সব ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলেছিল ঠিকই, কিন্তু সেই মনোপলির বোর্ডের ওপর কিছু আঙ্গুলের ছাপ রয়ে গিয়েছিল, যা তারা আসল টাকা দিয়ে খেলেছিল। এই ফিঙ্গারপ্রিন্টগুলোই মামলায় সবচেয়ে বড় ব্রেক থ্রু হিসেবে প্রমাণিত হয়। যেহেতু তাদের সবার মধ্যেই পূর্বের অপরাধের রেকর্ড ছিল, তাই স্কটল্যান্ড ইয়ার্ডের রেকর্ডের সাথে সেই আঙ্গুলের ছাপগুলো মিলে যায় এবং আসল অপরাধীদের পরিচয় চিহ্নিত হয়ে যায়। মাত্র কয়েকদিনের মধ্যেই পুলিশ 16 জনের মধ্যে 14 জনকে গ্রেফতার করে ফেলে। কেবল 2 জন ব্যক্তি পুলিশের হাত থেকে বেঁচে যায়। সেই 2 জনের মধ্যে একজন ছিলেন সেই বিকল্প ট্রেন চালক যার আসল নাম কেউ কোনোদিন জানতে পারেনি, আর দ্বিতীয় জন রয়্যাল মেইলের সেই সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা, যার গোপন তথ্যের উপর ভিত্তি করে এই পুরো পরিকল্পনা সাজানো হয়েছিল। আজ পর্যন্ত সেই কর্মকর্তার পরিচয় কারোরই জানা সম্ভব হয়নি, কারণ সে কখনোই নিজের ফেস রিভিল করেনি বা নিজের নাম প্রকাশ করেনি।
আদালত এই ডাকাতিকে শতাব্দীর সর্ববৃহৎ ডাকাতি হিসেবে আখ্যায়িত করে। এই গ্যাংয়ের প্রায় সব সদস্যকেই 30 বছরের কারাদণ্ড প্রদান করে। বন্ধুরা, এই ডাকাতির পরেই ব্রাইট গো ব্রিজের নাম বদলে গিয়ে ট্রেন রভার্স ব্রিজ নামে পরিচিতি পায় এবং আজও এই নাম সেই ব্রিজের নতুন ইনফর্মাল নাম হিসেবে রয়ে গেছে। অন্যদিকে 58 বছর বয়সী ট্রেন চালক জ্যাক মিলস মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে আর কোনোদিন এই চাকরি করতে পারেননি এবং মাত্র 7 বছর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায়। বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো তথ্যবহুল এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জানতে থাকুন।